আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জয়া শর্মা। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া মাহেন্দ্র খন ৩৬ জুলাই গণমানুষের কাছে অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিন। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরান গ্রেফতার। গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদন, ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে রাতে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই ও আগস্টের দিনগুলি। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস ও সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই বেশ গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। ৪ জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে দৃশ্যমান বাধা আসতে শুরু করে এদিন থেকে। উত্তাল হয়ে ওঠে পরিবেশ। কোটা বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানিতে আদালত এদিন কোনো সিদ্ধান্ত দেয়নি। উল্টো আন্দোলন নিয়ে বিচারকরা কটাক্ষ করেন। ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বিক্ষোভে ৬ ঘন্টা অবরুদ্ধ থাকে শাহবাগ মোড়। সেখান থেকে ঘোষণা হয় নতুন কর্মসূচি, যেগুলো ছিল পরের দিন শুক্রবার অনলাইন অফলাইনে গণসংযোগ, ৬ জুলাই শনিবার সারা দেশে বিক্ষোভ, রবিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন। সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে বলেন, হাইকোর্টের রায় তো সবাই দেখল, এবার শিক্ষার্থীদের রায় দেবার পালা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের বাধা দেয়। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সব হল থেকেই আন্দোলনকারীরা রাস্তায় বেরিয়ে আসেন। এদিন রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা কলেজ সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমন্বয়করা বার্তা দেন সারা দেশের রাজপথ দখলে রাখার। ২৪-এর এদিন বাদলা আবহাওয়া ছিল সারা দেশে। বৃষ্টিমুখর পরিবেশেও অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাক ভেজা হয়ে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন করেন শিক্ষার্থীরা। আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করেন তারা। আমরা হাইকোর্টের বিচারকদের মতো কোনো জ্ঞান রাখি না, সুপ্রিম কোর্টের বিচারকদের মতো জ্ঞান রাখি না, কিন্তু একটা কথা আমরা জানি, বিগত 1% কম জনসংখ্যার জন্য 30% কোটা, এটা যে অন্যায্য, এটা বুঝতে হলে পৃথিবীর কোনো ন্যায় শাস্ত্র পড়ার প্রয়োজন নাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে রাস্তায় নামে, বই পুড়িয়ে বিক্ষোভ দেখায়। সেখানে আক্রমণ করে ছাত্রলীগের গুন্ডারা। এদিনও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন জারি রাখেন। স্বাভাবিকভাবে যেহেতু এই আন্দোলনটা 18 সালে একবার হয়ে এসেছে, আন্দোলনের পক্ষের জনমত কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল, ফলে এবং শিক্ষার্থীদের স্বার্থের সাথে এটা সংশ্লিষ্ট ছিল। নৈতিক জায়গা থেকে এটা তারা মানতে পারেনি যে একটা বৈষম্য। ফলে এই আন্দোলনটাকে অর্গানাইজ করতে বা এটা জনসমর্থন নিতে আসলে খুব বেশি বেগ পেতে হয়নি। এই গণঅভ্যুত্থান 36 দিনে হয়ে যায় নাই কেবলমাত্র, তার পিছে অবশ্যই একটা প্রেক্ষাপট আছে, পট পরিবর্তন আছে এবং ফ্যাসিবাদ বিরোধী নানান পক্ষের সেখানে কন্ট্রিবিউশন আছে। আমাদের গত 5-7 বছরের ক্যাম্পাস জীবনের অনেক ধরনের কার্যক্রম আছে, সেটার মধ্য দিয়ে প্রস্তুত হয়েছে এই জুলাইয়ের মুহূর্তগুলো। ফলে এটার পিছিয়ে যে অবশ্যই একটা সুষ্ঠু পরিকল্পনা থাকলে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, আবার স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেই অংশগ্রহণ না থাকলেও সেটা সম্ভব হতো না। দূরদর্শী পরিকল্পনা আর সবার স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আন্দোলন এগিয়ে যেতে থাকে সামনের দিকে, রচিত হতে থাকে নতুন বাংলাদেশের ভিত্তি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। জুলাই বিপ্লবে গ্রাফিতি ছিল একটি শক্তিশালী ভিজুয়াল মাধ্যম যা জনগণের মধ্যে গণজাগরণ সৃষ্টিতে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রাফিতিগুলো মূলত স্বৈরাচারের বিরোধিতা, রাষ্ট্র সংস্কারের দাবি, গণহত্যার প্রতিবাদ এবং আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতির স্মারক হিসেবে কাজ করেছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করতে সহায়তা করেছিল গ্রাফিতিগুলো। রিপোর্ট দিনার সুলতানার। দেয়াল শুধুমাত্র ইট পাথরের কাঠামো নয়, অনেক সময় তা হয়ে ওঠে জাতির প্রতিবাদ, যন্ত্রণার ভাষা আর বিপ্লবের অস্ত্র। জুলাই বিপ্লবের দিনগুলোতে ঠিক তেমনি নগরীর দেয়ালগুলো কথা বলতে শুরু করেছিল। রং, তুলির আঁচড় আর স্লোগানের ভাষায় তুলে ধরা হয়েছিল সাহসের প্রতিচ্ছবি। সে সময় যখন টিভি চুপ ছিল, সংবাদপত্র বাধার মুখে, তখন দেয়াল হয়ে উঠেছিল মানুষের কণ্ঠস্বর। জুলাই বিপ্লবে গ্রাফিতির ব্যবহার ছিল একটি সৃজনশীল ও প্রভাবশালী পদ্ধতি, যা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং একটি সফল গণজাগরণে সহায়ক হয়েছিল। আন্দোলনের সময় যা হচ্ছে সেটা সবার কাছে পৌঁছায় না, বাট একটা রিক্সাওয়ালা বা নর্মাল মানুষও যখন দেখেছে একটা দেয়ালে হচ্ছে একটা ছবি আঁকা, এই বিষয়ে ছবি আঁকা, সে কিন্তু অলরেডি বুঝতে পারছে যে দেশে কি হচ্ছে, আমাদের কি করতে হবে। সেই হিসেবে কিন্তু এই গ্রাফিটিটা অনেক বড় ভূমিকা রেখেছে। একটা চিত্র দেখেই মানুষ অনেকটা আন্দাজ করে ফেলতে পারে যে কি হয়ে গেছে আমাদের দেশের সাথে, বা আমাদের জেনারেশন কতটা লড়াই করে এই স্বাধীনতাটা নিয়ে আসছে আবার নতুন করে। পুশ করছে অনেকটা, মানুষজনকে কানেক্ট করতে অনেকটা সাহায্য করছে। যখন দেখছে যে যারা গ্রাফিতি করতেছে তাদের যে কথাবার্তা, ওগুলো তো আমারই কথা, আমি তো এগুলো বলতে চাই। রাস্তাঘাটে যখন লোকজন এগুলো দেখতেছিল, তাদের মধ্যে যে জুলের যে স্পিরিটটা তখন কিন্তু জেগে উঠতেছিল। পৃথিবীর বুকে যুগে যুগে আন্দোলনে প্রতিবাদের ভাষা হিসেবে জায়গা করে নিয়েছে গ্রাফিতি। বাচনিক যোগাযোগের চেয়ে এই অবাচনিক যোগাযোগের মাধ্যম গ্রাফিতির শক্তি সব সময়ই বেশি। তারা তো এমনিতে প্রাণ দিয়েছে, অসুস্থ হয়েছে কিংবা রাস্তায় সংগ্রাম করেছে, তো সেই জায়গাগুলোর সাথে সাথে একেবারে প্রতিবাদের জন্য, বিপ্লবের একটা চূড়ান্ত রূপ ধারণ করবার জন্য তারা সর্বোপরি চেষ্টা করে একটা এর চেয়ে ভদ্রচিত আন্দোলন সংগ্রামের ভাষা তো আর হতে পারে না। ছবি আঁকার সাথে সাথে কিন্তু তারা কিন্তু লিখেওছে অনেক কিছু, হাজার হাজার গ্রাফিতি হয়েছে। গণজাগরণের দিকটা যদি আমরা খেয়াল করি, তাহলে গ্রাফিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই জুলাই গণ আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলনের পরবর্তীতে যখন এক দফা আন্দোলন শুরু হলো, তখন এটা একটা মারাত্মক একটা পজিটিভ একটা ভাইব তৈরি করেছে, ইম্প্যাক্ট তৈরি করেছে। জুলাই বিপ্লব ও বিপ্লব পরবর্তী সময়ে দেয়ালের ক্যানভাস জুড়ে গ্রাফিতি ও কথামালা মানুষের চিন্তার জগতে শুধু বড় প্রভাবই রাখেনি, এগুলো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। তাই এর সংরক্ষণ খুবই জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এটা একটা গ্রাফিতিও যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা করেছি, কমিটি গঠন করা হয়েছে, এখনও স্টাডি চলছে যে কিভাবে এই গ্রাফিতিগুলোকে রক্ষা করা যায়। ওরা যেহেতু পেশাদার শিল্পী না, শুধুমাত্র মনের ভিতরের যে যন্ত্রণা, ক্ষোভ, দ্রোহ, প্রেম, ভালোবাসা, এই জিনিসগুলো বোঝাবার জন্য তারা যা মেটেরিয়ালস পেয়েছে, সহজলভ্য মেটেরিয়ালস পেয়েছে, সেটাই তারা ব্যবহার করেছে। তাদের যে একটা স্পিরিট, সেই স্পিরিটটাকে তারা ধারণ করেছে এবং এটাকে প্রকাশ করার চেষ্টা করেছে যে যেখানে দেয়াল পেয়েছে। এই গ্রাফিতিগুলো শুধু দেয়ালে আঁকা ছবি নয়,
এগুলো এক একটি আন্দোলনের দলিল, যে দলিল কখনো ধুয়ে যায় না, মুছে যায় না, বরং প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেয় স্বাধীনতা, গণতন্ত্র আর মর্যাদা একদিন দেয়ালেই লেখা হয়েছিল। দিনার সুলতানা, বিটিভি নিউজ। জুলাই মাস বাংলাদেশের গণ অভ্যুত্থানের স্মৃতিবহ একটি সময়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ করতে জুলাই পদযাত্রা শিরোনামে কর্মসূচির উদ্বোধন হয়েছে রংপুরের পীরগঞ্জ থেকে। শহীদদের স্মরণ, অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে কথা বলা ও সমতার সমাজ গঠনের বার্তা নিয়েই চলছে এই কর্মসূচি। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে এবং বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা। মঙ্গলবার সকাল 10:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির শুরু হয়। তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ হলো, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম, লালমনিরহাট, তৃতীয় দিনে নীলফামারী, তেঁতুলিয়া এবং আজ চতুর্থ দিনের মতো পঞ্চগড়ে পদযাত্রা করছে এনসিপি। আজ 4টি জেলায় যাওয়ার কথা রয়েছে এনসিপির। প্রথমে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর এবং দিনাজপুর থেকে বগুড়ায় যাওয়ার কথা রয়েছে। এছাড়াও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির একটি অফিস উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ নির্বাচনের আগে একটি নতুন সংবিধান, জুলাই গণ অভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। এছাড়া 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস, 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপনেরও ঘোষণা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে গত রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর, শরীর ব্যথা সহ উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতা ও থেমে থেমে বৃষ্টিপাতের ফলে বেড়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। সেই সাথে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথাসহ ফ্লুজনিত নানা রোগের প্রকোপ। শুধু রাজধানী নয়, সারা দেশেই ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া। হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাতে পায়ে গিরায় সব ব্যথা করে, ডাক্তার কিছুই বলে না, খালি টেস্ট দিয়েছে, রক্ত টেস্ট, ডেঙ্গু টেস্ট। 1 সপ্তাহ আগে আসার পরে আমাকে কিছু ওষুধ লিখে দিয়েছিল, ওইগুলো ওষুধ খেয়ে আগে দেখেন কি করা হয়। আর আজকে আসছি হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য। আমার জ্বর 6 দিন ধরে আর শরীর ব্যথা, ডাক্তার ওষুধ দিছে আর টেস্ট দিছে। আমার মতামত তারা ভালো করে কাজ করুক যাতে মানুষের ডেঙ্গু না হয়। আজ 3 দিন যাবত জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, তারপর শরীর র্যাশ উঠছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে 45 জনের। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির পাশাপাশি একটি বড় অংশ চিকিৎসা নিচ্ছেন ঘরে বসেও। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক, যাদের অন্যান্য অসুখ বেশি আছে, এরা দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। ফলে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, জ্বর আসা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেবেন,
সরকারি হাসপাতাল সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে। এবছর অন্যান্য বছরের তুলনায় একটু পার্থক্য হচ্ছে, এবছর কোভিড এবং চিকুনগুনিয়াও একইভাবে আসছে এবং আমাদের এই রোগীগুলো আলাদা করতে একটু কষ্ট হচ্ছে, কারণ লক্ষণগুলো কাছাকাছি মিলে যাচ্ছে, যেটা গত বছরও আমরা দেখি নাই। ডেঙ্গুর বাহক এডিস মশা, কিন্তু মশা নির্মূলে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার। তাই মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ নাগরিকদের। নর্মালি মাঝে মধ্যে দেখি, কিন্তু এই যে একটা নতুন একটা ক্রিয়েশন হয়েছে, নতুন একটা যে হইল, এই ব্যাপারে নতুন কোনো উদ্যোগ দেখতেছি না। আমার মনে হয় সরকার বা কর্তৃপক্ষ এইটার ব্যাপারে আরও অ্যালার্ট হওয়া দরকার। এত পরিমাণে মশা এখন আমার ডেঙ্গু হয়েছিল, আমি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম, যে এখানে চিকিৎসা নেওয়া হয়েছে। তো এখন আমাদের সরকারদের একটা কথাই বলা যে ওষুধগুলো অন্তত ঠিকমতো দেওয়া। অনেকদিন পরে পরে আসে আর কি, ওই হালকা কয়দিন মারে আবার আর আসে না। এই মশার কারণে আমাদের ওইখানে প্রচুর পরিমাণে অনেক রুগী হচ্ছে আর কি। আমাদের ওইখানে প্রায় পুরো একটা বিল্ডিংয়ের ভিতরে অনেক রুগী আছে আর কি। এরকম ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রয়োজন সচেতনতা, দরকার মশক নিধনে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ গ্রহণ, এমনটাই বলছেন চিকিৎসকরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে আলোচিত নারী নির্যাতনের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহ পরানকে গ্রেফতার করা হয়েছে। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে শাহ পরানকে গ্রেফতার করা হয়। আটককৃত শাহ পরান নারী নির্যাতন মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। তার বিরুদ্ধে ভুক্তভোগীকে মারধর ও বিবস্ত্র ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ারও সে মূল হোতা। কারণে যায় এট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল। সেইভাবেই শাহ পরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, হ্যাঁ, শাহ পরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহ পরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় না। সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে, বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধী। ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহ পরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা, তাকে আপন ভাই। এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো আমি তো এক্সপার্ট না। আপনিও যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজর আলীর সাথে আমার কথা হয় না, ফজর আলী অলরেডি অ্যারেস্টেড। সো এইটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না কি পরিকল্পিত ছিল এটার বিষয়ে আসলে আই এম নট দ্য পারফেক্ট ম্যান। এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এবং ফজর আলী আগে গিয়েছে বলেই মব পরবর্তীতে ঢুকতে পেরেছে। ফজর আলী আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজর আলী এবং এই ভিকটিমই জানে। এবং মব গিয়েছে, পরবর্তীতে মব ধরেছে। আমরা পরবর্তীতে যেটা দেখেছি, হোয়াটএভার মেবি দ্য কেস, যেভাবে করে একজন নারীকে উলঙ্গ একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি আমরা শাহ পরানকে পেয়েছি, শাহ পরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংস করার জন্য হিরোশিমার চেয়েও 6 গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করে ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ কথা বলেন। আলবানিজ বলেছেন, গাজা ধ্বংস করার জন্য 85,000 টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে, যা হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী। এসব বিস্ফোরক নিক্ষেপ করার জন্য
ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। তিনি বলেন, গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলই দায়ী। ফিলিস্তিন ভূখণ্ডে মার্কিন ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যু ফাঁদ, যা ক্ষুধার্ত ক্ষীণকায়ী জনগোষ্ঠীকে হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন তিনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ত্রাণপ্রার্থী রয়েছেন 51 জন। 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 57,130 জন নিহত এবং 1,34,592 জন আহত হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মানুষের নিরাপত্তা চান বলে দাবি করেছেন। ট্রাম্প এমন এক সময়ে এই দাবি করেছেন যখন তিনি আগামী সপ্তাহে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে হামাস ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মার্কিন সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গাজা যুদ্ধের অবসান ঘটাবে এমন নিশ্চয়তা চায় হামাস। গাজায় টানা যুদ্ধ, ইরানের পাল্টা হামলা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলি ইহুদিদের মধ্যে দেশ ত্যাগের প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই নৌপথ বা গোপন ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করছেন। নিরাপদ ভবিষ্যতের আশায় এই গণনিষ্ক্রমণ এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। গাজায় টানা 20 মাসের যুদ্ধ, ইরানের পাল্টা হামলা এবং নেতানিয়াহুর প্রশাসনের কড়া নীতির মুখে ইসরায়েলি ইহুদিদের মধ্যে দেশত্যাগের প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। বহু নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটক এখন রেস্কিউ ফ্লাইট বা নৌপথে পালানোর চেষ্টা করছেন। তবে সরকার তাদের এই প্রস্থান ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলি দৈনিক হারেটজ এই ঘটনাকে পালানোর নৌবহর হিসেবে আখ্যায়িত করেছে। অনেকেই সাইপ্রাসের উদ্দেশ্যে ইয়ট বা নৌকা ভরে রওনা হচ্ছেন। বিমান সংস্থাগুলো সরকারের নির্দেশে দেশত্যাগী নাগরিকদের টিকিট বিক্রি বন্ধ করেছে। এছাড়া যারা দেশ ছাড়তে চায় তাদের বিচার বহির্ভূত সরকারি কমিটির অনুমতি নিতে হচ্ছে। সাম্প্রতিক সরকারি হিসাবে অক্টোবর 2023 পরবর্তী যুদ্ধ শুরুর পর ইসরায়েল ছেড়েছেন 82,000 ইহুদি। তবে বেসরকারি মতে প্রকৃত সংখ্যা প্রায় 5 লাখ। যুক্তরাষ্ট্রের তথ্য বলছে, শুধু জুন মাসের মাঝামাঝি পর্যন্ত 25,000-এর বেশি আমেরিকান, যাদের অনেকে দ্বৈত নাগরিক, ইসরায়েল পশ্চিম তীর ও ইরান থেকে ফিরতে চেয়ে আবেদন করেছেন। একদিনে দেশ ছাড়ার আবেদন করেছেন অন্তত 10,000 মানুষ। কানাডাও জানিয়েছে তারা 6,000 নাগরিককে ফিরিয়ে আনবে। ইসরায়েলি সমাজে বহু আগে থেকেই এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে। 2003 সালের হিসাব বলছে 7.5 লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও কানাডায়। 2017 সালেই সরকার উচ্চশিক্ষিতদের ফেরাতে বিশেষ স্কলারশিপ চালু করলেও খুব একটা সাড়া মেলেনি। বিশ্লেষকদের মতে যুদ্ধ, সামাজিক অস্থিরতা, সরকারের চরমপন্থী নীতি এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে অনেকেই মনে করেন ইসরায়েল আর টেকসই নয়। এই দেশত্যাগকে ম্যাস এক্সোডাস বা গণনিষ্ক্রমণ হিসেবে বর্ণনা করেছেন জনসংখ্যা গবেষক সের্জিও ডেলা পারগোলা। সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন প্রতিবাদে নেমেছে। তারা বলছে, ইসরায়েল একসময় সোভিয়েতে আটক ইহুদিদের ছাড়ার জন্য আমাদের মানুষদের ছেড়ে দাও বলে দাবি করেছিল, আর আজ নিজেদের নাগরিকদেরই বলছে তোমরা যেতে পারবে না। আহমেদ অনি, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল দেশটির কংগ্রেসে চূড়ান্ত বাধা পেরিয়েছে। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্থানীয় সময় বৃহস্পতিবার অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজ পাশ হয়। প্রতিনিধি পরিষদে 218-214 ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়েছে। আলোচিত এই বিলটি কংগ্রেসে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ
নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। শেষ পর্যন্ত বিলটি পাশ হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্য সহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় 93,000 কোটি টাকার কাটছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন। রাশিয়া তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে, যা দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন গতিপথ তৈরি করবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার আগেই এগিয়ে গেল। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে গেলে তালেবান সরকার ক্ষমতা দখল করে। রাশিয়া তখন থেকেই তালেবানের ক্ষমতা দখলকে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বলে অভিহিত করে এবং তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেয়।